This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজেদের মতন করে প্রচার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তেমনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারাসতে গিয়েছেন, কিন্তু বারাসতে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাকে ঘিরে জয় বাংলা স্লোগান। বারাসতে ঢুকতেই উত্তেজনা, শুভেন্দুকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান। জয় গো ব্যাক স্লোগান, জয় বাংলা স্লোগান সবই চলল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, হঠাৎ করে এই পরিস্থিতি উত্তপ্ত, নিশ্চয়ই আগে থেকে প্ল্যান করা ছিল। কি অবস্থা হয়েছিল? কারণ সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তারা, স্বাভাবিক কি বিজেপির কি নয়? বারাসাতে শুভেন্দু অধিকারীর আসার কথা শুনেই বারাসাত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বেশ কিছু ছাত্র একত্রিত হয়েছিল এবং সেখানে কালো পতাকা দেখানো যেতে পারে এমন খবর বিজেপির এই সভামঞ্চে এসে পৌঁছায়। তারপর বিজেপির তরফ থেকে একটা বড় প্রতিনিধি দল যায়, সেখানে গিয়ে তারা আগে থেকে উপস্থিত ছিলেন। একদিকে শুভেন্দুর র্যালি যখন ঢুকছে তখন কলেজের ভেতর থেকে স্লোগান আসে গো ব্যাক শুভেন্দু, গো ব্যাক শুভেন্দু, এই স্লোগান আছে। উল্টো দিকে বিজেপির তরফে যারা ছিলেন তারাও সেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। স্লোগান পাল্টা স্লোগানের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী র্যালি বিরোধী মাঠে এসে প্রবেশ করে। অনেক ধন্যবাদ। বারাসাত চান্দ কলেজ চত্বরে রীতিমতো উত্তেজনা, স্লোগান জয় শ্রীরাম স্লোগান পাল্টা বিজেপি সমর্থকরা দেয়। আমি যেমন বলছিলাম যে জয় বাংলা স্লোগান যখন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চললো, স্বাভাবিকভাবে সেটা বিরোধীদের পক্ষ থেকে, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে বিজেপি অভিযোগ করছে পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি সমর্থকদের। দেখুন, এসআইআর প্রক্রিয়া যখন চলছে তার মানে তার কয়েকদিন পরে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কিন্তু নির্বাচন কমিশন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এবং যা খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সদর দপ্তরে বৈঠক আজ হয়েছে, সেই আপডেট আপনাদেরকে আজ সকাল থেকেই আমরা দিয়ে এসেছি। এবং গতবারের থেকে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানোর আবেদন সিইও মনোজ আগরওয়ালের। আর ঠিক কি আবেদন করা হয়েছে এবং কেন আরো বেশি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, আমরা কথা বলবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে। এবং আগের বারের থেকে আরো বেশি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে সিইওর পক্ষ থেকে। সিইও মনোজ আগরওয়াল তিনি এই আবেদন করেছেন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হোক। সেটা ঠিক কি কারণে? মানে নির্বাচনের নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রয়েছে, তার উপর এসআইআর আবহে আমরা বিভিন্ন জায়গায় অশান্তির খবর দেখিয়েছি। বিশেষ যে পর্যবেক্ষক ছিলেন, যে রোল অবজারভার ছিলেন, তাকে ঘিরে রীতিমতো অশান্তি তৈরি হয়েছিল। সেই সমস্ত বিষয়গুলোই কি এরকম অতিরিক্ত আরো বাহিনীর মোতায়েনের আবেদনে বাধ্য করলো সিইও মনোজ আগরওয়ালকে? আমার সঙ্গে রয়েছে সহকর্মী জ্যোতির্ময়। মনোজ আগরওয়াল কেন আরো বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে, ঠিক কোন কোন যুক্তি দেখিয়েছেন তিনি? যে খবর আমাদের কাছে আসছে যে এর আগে যত দফায় পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, এবারে বিধানসভা নির্বাচনে দফা কমানোর ভাবনা চিন্তা করছে কমিশন। যদি দফা কমাতে হয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি প্রয়োজন। তার কারণ এর আগে যে কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকতো তাকে বিভিন্ন দফাতে বিভিন্ন এলাকায় মুভ করাতে হতো এবং সেই কেন্দ্রীয় বাহিনীকে মুভ করানোর জন্যই কিন্তু সময় যথেষ্ট বেশি লাগতো বা দফা বাড়াতে হতো। গত বছর মোট 1094 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, যে খবর এবার আমরা পাচ্ছি যে অতিরিক্ত বাহিনীর দাবি জানিয়েছেন তিনি। তবে কত অতিরিক্ত বাহিনী লাগবে সেই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে পশ্চিমবঙ্গে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা কত হবে এবং সামগ্রিক এই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা যেমন পর্যালোচনা হচ্ছে, তার পাশাপাশি আগামী দিনে অর্থাৎ মার্চে ভোট ঘোষণার আগে পর্যন্ত কি কি ঘটনা কোথায় ঘটে তার নিরিখে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখা হবে। অনেক ধন্যবাদ। আর স্বাভাবিকভাবে আমরা এই নিয়ে শাসক দলের প্রতিনিধির সঙ্গে যেমন কথা বলেছিলাম এবং বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছিলাম, একদিকে জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায়, দুজনের বক্তব্য শুনুন। গেল তাতে কি বিজেপি হয়েছিল তাতেই আমরা জিতবো? মানুষের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কেন্দ্রীয় বাহিনী সেটা আটকাতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী আসবে আবার চলে যাবে, কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে।
এইসব হুমকি হুঙ্কার আর নির্বাচন কমিশনের নানা ছলাকলা বিজেপির ইঙ্গিতে, বিজেপির প্ররোচনায় সে কোনো কাজে আসবে না। মনে রাখবেন, এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ জানে যে তারা কি করে নিজের মেয়ের কাছেই তাদের অঙ্গীকার রাখতে হয়। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রতিটি দফায় প্রত্যেকটি বুথে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট চাই। এর অন্যথা হওয়া চলবে না। যেভাবে 2011 সালে ভোট হয়েছিল ঠিক সেভাবেই এখানে ভোট করতে হবে, তা নাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানো যাবে না। এসআরের প্রক্রিয়ার পর এমনিতেই তৃণমূল কংগ্রেস অভুক্ত বাঘের মতো হয়ে আছে। তারা যে কোনো প্রকারে ভোট লুট করার চেষ্টা করবে, কিন্তু এরপরে যদি নির্বাচন কমিশন তাদের কত দফায় ভোট করবে, কত বাহিনী লাগবে, সে তাদের নিজস্ব বিষয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির দাবি সে নিয়ে আমরা মোটেও ইন্টারেস্টেড না। কিন্তু ভারতীয় জনতা পার্টির দাবি যে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে দিয়ে তবেই ভোট করাতে হবে। এসআইআর এর শুনানি পর্ব চলছে, সেখানেও সন্ত্রাসের অভিযোগ, বিশেষ করে কোচবিহারের তুফানগঞ্জ। সে কোচবিহারের তুফানগঞ্জে শুনানি কেন্দ্রে বিজেপির বিএলএ কে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সেই হামলার অভিযোগ বিজেপির। বিডিও অফিস চত্বরে আক্রান্ত বিজেপির বিএলএ। প্রশাসনিক দপ্তর চত্বরে কিভাবে হামলা, প্রশ্ন বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমি বিজেপির বিএলএ 2। আমি আমার দুটো সাইকেল জন্য হিয়ারিং কেস করেছে। আমি ওই জায়গায় আসি, আচ্ছা তাদের কাগজপাতিগুলা দেখিয়ে দিই। তৃণমূলের লোকজন এসে আমাকে বললো যে তুমি বিজেপির বিএলএ 2, এই জায়গায় কেন আসছো, কথা বলেই বেদরকভাবে আমাকে মারডাউন করলো। এই জায়গায় ঘুষি মেরেছে, পিছনে লাথি, মুখে মেরেছে। আমি ওই জায়গা থেকে একটা টোটোতে ধরে লাফিয়ে টোটো ধরে চলে আসছি, নইলে আমাকে ওরা আজকে পানি মেরে ফেলছে। এসআইআর নামে যেরকম করে মানুষকে, ভোটারদেরকে যেরকম আতঙ্ক করছে, একদম আতঙ্কের পরিবেশ যেরকম তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশের জন্যই এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। তৃণমূল কংগ্রেস কোথাও কোনো বিএলও 2কে মারধর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস করতেও পারে না, করবেও না। এগুলো বিজেপি একটা সাজানো চক্রান্ত ঘটনা। পাকসাকাসে বাড়ির চাঙর ভেঙে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং পাকসাকাসের লোহাপুলের কাছে এই ঘটনা। এবং এই ঘটনায় এক শিশু সহ 3 জন জখম হয়েছেন। 40 বছরের পুরনো ওই বাড়িটিতে ভাড়া থাকতেন তারা। পুরনো বাড়ির রক্ষণাবেক্ষণ হয়নি বলেই অভিযোগ। প্রশ্ন পুরসভার নজরদারি নিয়ে। রাত 3টে নাগাদ ঘটেছে। মানে এটা বহু পুরনো বাড়ি, একটা মানে ছাদের একটা চাং একটা পড়ে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এটা ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্টই বলতে পারেন। কিন্তু বাড়িওয়ালাকে চাই, যেহেতু আপনি একটা কোনো প্রপার্টির যখন মালিক হচ্ছেন, তো আপনারা দায়িত্বের মধ্যে, একটা লোকের জীবন নিয়ে খেলা এটা ঠিক না। এই একটা বড় দূর, এরা বারবার বলে, টেনেন্টরা বারবার বলেছে কি এটাকে রিপেয়ারিং করে দিন, কিংবা কোনো রকম করে হোক। আপনি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি। হয়তো কিছু বাড়িওয়ালা দিয়ে দিই, কিংবা টেনেন্ট মিলে ঝুলে লোকের প্রাণটাও বেশি। এই যে বাড়িতে দুর্ঘটনা হয়েছে ওতে প্রায় 4 জন ছিল, 4-5 জন ছিল। তার মধ্যে 3 জন, একজন মারা গেছেন। এই বাচ্চা মানে 10-12 বছর এরকম কিছু সামথিং কিছু হবে, তাকে লেগেছে, ওই নাকে লেগেছে, আর ওই দিকটা মাথার দিকে লেগেছে। একই ফ্যামিলির সবাই। ভারতকে ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও নতুন শুল্ক চাপতে পারে পরোক্ষে নয়াদিল্লিকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী ভালো মানুষ, তিনি জানতেন আমি সন্তুষ্ট নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে দ্রুত ওদের উপর আরও শুল্ক চাপবে। গত বছরই ট্রাম্প ভারতের উপর দ্বিগুণ হারে শুল্ক চাপিয়েছে। ভারতীয় পণ্যের উপর 25% পাশাপাশি রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত 25% শুল্ক চাপানো হয়। ফলে কিছু পণ্যের ক্ষেত্রে 50% শুল্ক চাপের পরে ভারত মার্কিন সম্পর্কে অবনতি হয়।